প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আজ আমরা ইলেকশন কমিশন গঠন নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারিতে বর্তমান ইলেকশন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন কিভাবে গঠন হতে পারে, সার্চ কমিটির মাধ্যমে নাকি রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, নাকি আলাপ আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে হবে, সেটা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট যারা তারা বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন, রাজনীতিবিদরা সেটা নিয়ে আলোচনা করছেন। তো আমরা স্বাভাবিকভাবে এটা ধরে নিতে পারি যে আগামী ফেব্রুয়ারিতে যেহেতু নতুন কমিশন আসবে এবং তাদের উপর অনেক বড় দায়িত্ব বর্তাবে, সেটা হলো আগামী জাতীয় নির্বাচন তাদের উপর বর্তাবে, কিভাবে সেটা হবে। তো আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব যে নতুন ইলেকশন কমিশন গঠনটা কিভাবে হতে পারে এবং সেটা সবার কাছে গ্রহণযোগ্য কিভাবে হতে পারে। আমরা দুজন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল আলিম, পরিচালক, ইলেকশন ওয়ার্কিং গ্রুপ, এবং আমাদের সাথে আছেন ডক্টর কাজী মারুফুল ইসলাম, প্রফেসর, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুশাসন ও রাজনীতি বিষয়ক গবেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ডক্টর আব্দুল আলিম, আপনারা একটা গোল টেবিল করেছেন, সেই গোল টেবিলে সংশ্লিষ্ট সবাই ছিলেন, সুদীজন ছিলেন, বিভিন্ন মতামত তুলে ধরেছেন। আপনারাও কিছু প্রস্তাব আপনাদের পক্ষ থেকেও আছে। তো আপনাদের এই ইলেকশন কমিশন গঠন সংক্রান্ত কি প্রস্তাব নিয়ে আপনারা হাজির হচ্ছেন? না, আমরা যে গোল টেবিলের কথা বললেন, এটা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এবং আমরা এখানে একটা কিনোট পেপার, একটা অ্যাডভোকেসি পেপার আমরা তৈরি করে এখানে উপস্থাপন করেছি। এবং এই পেপারটাতে আমরা আসলে যেটা দেখার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, আমরা সারা দুনিয়ার যে প্র্যাকটিস ইলেকশন কমিশনার নিয়োগ দেওয়ার জন্য, সেটা দেখার চেষ্টা করেছি প্রথমত। এবং এখানে আমরা মোটামুটিভাবে 7-8 প্রকারের পদ্ধতি দেখেছি। একটা হচ্ছে উন্মুক্ত বিজ্ঞাপনের মাধ্যমে, এটা হয় পত্রিকায় বিজ্ঞাপন যায়, টার্মস অফ রেফারেন্স অনুযায়ী যারা যোগ্যতা সম্পন্ন তারা আবেদন করে, যাচাই বাছাই হয়ে নিয়োগ হয়। দ্বিতীয় পদ্ধতি সার্চ কমিটির মাধ্যমে। এটা এক এক দেশে এক রকম সার্চ কমিটি হয়। সার্চ কমিটি এখন হলো আলোচনা হচ্ছে, হ্যাঁ, ওইটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এর বাইরে পার্লামেন্ট করে, কখনো কোথাও প্রধানমন্ত্রী করেন, কোথাও রাষ্ট্রপতি করেন, কোথাও রাজা বা রানী যিনি আছেন উনি করেন, কোথাও আছেন যে পলিটিক্যাল পার্টিগুলো সরাসরি এই নিয়োগটা দিয়ে থাকেন, এরকম পদ্ধতি আছে। আবার কোথাও কোথাও আছে আপনার কয়েকটা বডি একই সঙ্গে কাজ করে, যেমন দক্ষিণ কোরিয়া, সেখানে রাষ্ট্রপতি কিছুটা করেন, 9 জন কমিশনার, 3 জন করেন রাষ্ট্রপতি, 3 জন করেন জুডিশিয়ারি, আর 3 জন করে পার্লামেন্ট। এরকম মিক্সড আমরা পদ্ধতি দেখতে পেয়েছি। তবে এইগুলোর সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে যে গাইডিং প্রিন্সিপাল, অনুসরণ করার মতো যে প্রিন্সিপাল বা নীতিমালা আছে, সেটা আমরা 3টা জিনিস পেয়েছি। একটা হচ্ছে ক্রস পার্টি কনসালটেশন, মানে এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে আলাপ আলোচনা করা। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার এক্সপার্ট বেসড কমিশন নিয়োগ দেওয়া। অর্থাৎ এর মানে হচ্ছে যারা ইলেকশন কমিশনে আসবেন তারা ইলেকশনের সঙ্গে সম্পর্কিত কোনো না কোনো বিষয়ে এক্সপার্ট হবেন। আর তৃতীয় যে বিষয়টা আমরা পেলাম সেটা হচ্ছে আপনার, বা আমরাও এখানে বলেছি পেপারে, যেখানে প্রফেশনাল লোক যারা তাদের আগে যে পেশায় ছিলেন সেখানে তারা পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে পেরেছেন, নিউট্রালিটি, এক ধরনের জবাবদিহিতা, জনগণের প্রতি দায়বদ্ধতা, এরকম প্রমাণ যারা রাখতে পেরেছেন, যোগ্যতা আছে এবং গ্রহণযোগ্যতা, এই ধরনের লোকদেরকে নিয়োগ দেওয়া। এবং এটার জন্য সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে সংশ্লিষ্ট সকলের বিশ্বাস, আস্থা, ট্রাস্ট, মানে একটা স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য প্রক্রিয়া নিয়োগটা দেওয়া। আর আমরা এর আলোকে বাংলাদেশের যে সংবিধান আছে সেটা একটা ছোট্ট অ্যানালাইসিস করেছি। আপনারা জানেন যে সংবিধান নিয়ে আমরা আপনার কাছে আবার আসবো, বরং আমরা একটু আপনার কাছে আসতেছি আবার, আলোচনা আস্তে ধাপে ধাপে আমরা যাই। প্রফেসর কাজী মারুফুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে সুশাসন নিয়ে আপনি গবেষণা করেন এবং ইলেকশন বিষয় তো আপনার স্টাডি আছে। এই যে সার্চ কমিটির কথা বলা হচ্ছে, ইলেকশন কমিশন গঠন করার কথা বলা হচ্ছে, ইলেকশন কমিশন, গ্রহণযোগ্য ইলেকশন কমিশন আসলে কতটা গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের বর্তমান আমরা যে রাজনীতি এবং উন্নয়নের যে পর্যায়ে অবস্থান করছি, সেখানে বিবেচনা করলে আসলে একটি কার্যকর এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের কোনো বিকল্প নেই। আমরা নির্বাচন কমিশন প্রতিষ্ঠানটি শুনলে মনে হয় যে কেবলমাত্র একটি নির্বাচন আয়োজন কিংবা ব্যবস্থাপনার সাথে যুক্ত। এটির আসলে দায়িত্বটা তার চেয়ে আরেকটু বেশি আছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিকে
অনেকাংশে প্রভাবিত করতে পারার মতন একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। এবং যেহেতু একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশন নির্বাচনটা মুখ্য, ফলে নির্বাচন পরবর্তী যে শাসন ব্যবস্থা তার ধারাক্রমে যে সুশাসন অর্জন করার কথা, যে উন্নয়ন অর্জন করার কথা, সেক্ষেত্রেও কিন্তু যেহেতু নির্বাচন প্রক্রিয়াটার উপরে নির্ভর করছে বাকিগুলো, ফলে নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠু হওয়ার কাজটি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। সেই বিবেচনাতে কিন্তু উন্নয়ন এবং রাজনীতি এবং অর্থাৎ সার্বিকভাবে আমাদের দেশের যে অগ্রগতি, সেটির বিবেচনাতে কিন্তু নির্বাচন কমিশনের একটা বড় রকমের গুরুত্ব রয়েছে। এখন যেরকম যে সমস্ত প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি, আমরা জানি যে বর্তমান যে নির্বাচন কমিশনটি আছে সেটি এই আগামী বছরের শুরুতেই ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে এটির মেয়াদ। ফলে এটা ভালো যে আমরা আমাদের রাজনীতিতে, আমাদের সমাজে এখন এটা নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ যারা সংশ্লিষ্ট অংশীজন আছেন তারা সবাই এটা নিয়ে কথা বলছেন যে আমরা আগামী যে কমিশনটি পেতে চাচ্ছি সেটি কেমন হবে, কিভাবে নেওয়া যেতে পারে, সেটা নিয়ে এখন কথা হচ্ছে। এটা একটা ইতিবাচক ব্যাপার বলে মনে হয় আমার কাছে। অনেকগুলো পন্থার মধ্যে সার্চ কমিটি একটা পন্থা। আপনি যদি দেখেন যে আমাদের দেশে যে নির্বাচনগুলো সুষ্ঠু নির্বাচন বলে আমরা বিবেচনা করি, সেই 91 সালে, 96 সালে, মানে আমরা যে সমস্ত কিঞ্চিত অভিযোগ আছে সেগুলোকে বিবেচনায় রেখেই মোটা গড় পর্তা যেগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আমরা যেগুলো মনে করছি, সেই নির্বাচনগুলোর যে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো কিন্তু কোনো ওই অর্থে কোনো সার্চ কমিটি দিয়ে আসেনি। কেবলমাত্র এই গত নির্বাচন কমিশনটি একটি সার্চ কমিটি দিয়ে এসছে। কিন্তু তারপরেও কিন্তু ওই কমিশনগুলো যথাযথভাবে কিন্তু তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিল। তার মানে কোন প্রক্রিয়া দিয়ে আমরা নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দিচ্ছি সেই প্রক্রিয়াটি অবশ্যই জরুরি, কিন্তু তার চেয়েও কিছু আরো অন্যান্য জরুরি ব্যবস্থা রয়েছে, উপাদান রয়েছে, যেগুলোর উপরে মূলত কিন্তু নির্বাচন কমিশনের সাফল্য এবং তারা কিভাবে নির্বাচন প্রক্রিয়াটাকে পরিচালনা করবে সেই জিনিসগুলো রয়েছে। অর্থাৎ সেই আমাদের যে বৃহত্তর যে রাজনৈতিক সংস্কৃতিটা আছে, সেই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যেটা ডক্টর আলিমও বললেন যে আস্থা একটা বড় ব্যাপার। অর্থাৎ যে পক্ষগুলো রয়েছে, রাজনৈতিক দল, তারপর নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার এবং জনগণ, এই যে অনেকগুলো পক্ষ রয়েছে এবং নাগরিক সমাজও বটে, এই পক্ষগুলোর মধ্যে পরস্পরকে কিভাবে দেখছে, তাদের মধ্যে সম্পর্কগুলো কিভাবে আছে, এই সম্পর্কগুলোই মূলত নির্ধারণ করে দিচ্ছে এবং দেবে, আমরা আগামীতেও দেখতে পাবো যে সেটি আসলে নির্ধারণ করে দিবে যে আমাদের নির্বাচন কমিশনের মান এবং তাদের কার্যকারিতাটা কতটুকু হবে সেটা নির্ধারণ করে দেবে। জি, আপনার কাছে আবার আসবো একটু ডক্টর আব্দুল আলিম, যেটা আপনি বলছিলেন যে সংবিধান দিকে যাচ্ছিলেন, আমি সাথে একটু জানতে চাই সংবিধান এবং আইনে বর্তমান ইলেকশন কমিশন গঠন করার ক্ষেত্রে কি বলা আছে? আমাদের আসলে নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে কোনো আইন নাই। আমাদের সংবিধানের আর্টিকেল যে 118 সেখানে একটা আইন প্রণয়নের কথা বলা আছে, কিন্তু এটা খুব আনফরচুনেট, খুব দুঃখজনক যে স্বাধীনতার এত বছর আমরা পার করেছি, কোনো সরকারি আইন করার জন্য কোনো উদ্যোগ নেয় নাই। এবং এমনকি নাগরিক সমাজের পক্ষ থেকেও কিন্তু কখনো এরকম খুব জোরে সোরে কোনো দাবি উঠেছে বলে আমার মনে পড়ে না। এখন যেভাবে আমরা কথা বলছি যে একটা আইন তৈরি করা দরকার, যেহেতু আইন নাই, এই কারণেই এটা সংবিধানেই এই দায়িত্বটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। কিন্তু রাষ্ট্রপতি কাজটা কিভাবে করবেন এই বিষয়ে কোনো গাইডলাইন, কোনো গেজেট, কোনো রুলস, কোনো রেগুলেশন, কোনো কিছু নাই। সার্চ কমিটি গঠন করবেন কি করবেন না, অন্য দলের সঙ্গে আলাপ আলোচনা করবেন কি করবেন না, এই ধরনের কোনো জিনিস কোনো ডকুমেন্টেই, কোনো দলিলে কোথাও বলা নাই। কাজেই এই জায়গায় একটা দুর্বলতা আছে। আর আরেকটা ব্যাপার হলো প্রফেসর মারুফ যেটা বলেছেন যে আমি একমত ওনার সঙ্গে, সার্চ কমিটি হলেই যে ইলেকশন কমিশন স্ট্রং হবে, ভালো হবে, তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। সেটা উদাহরণ কি আমাদের আমি একটু পাশের দেশ থেকে যাই, আফগানিস্তান। যদি এটা কোনো ভালো উদাহরণ না, আমি খারাপ অর্থে দিচ্ছি। আফগানিস্তানে যে ইলেকট্রাল যে আইনগুলো আছে, এটা জাতিসংঘের তত্ত্বাবধানে করা এবং খুবই সুন্দর আইন সব দিক দিয়েই। আপনি ওদের যতগুলো আছে ইলেকশনে যা আছে, চমৎকার আইন। কিন্তু আপনি যদি ওদের ইলেকশন দেখেন, এই যে 2014 সালে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এটা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন দ্য ওয়ার্ল্ড, একটা খারাপ ইলেকশন। কাজেই ইলেকশন কমিশন স্বাধীন হলে বা ভালো আইন থাকলেই যে হবে তা না। এটার জন্য দরকার আসল বিষয়টা হচ্ছে যে আপনার নির্বাচন কমিশন এবং নির্বাচনের প্রক্রিয়ার উপরে মানুষের আস্থা, এবং সেই আস্থা অর্জনের একটা প্রাইমারি ধাপ হচ্ছে আপনার বিশ্বাসযোগ্য প্রক্রিয়া নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া। এবং আপনাকে এমন লোকগুলোকে আনতে হবে। আমি যেভাবে বলি, আসলে ইলেকশন কমিশনের স্বাধীনতাকে আমরা কয়েকভাবে দেখি। একটা হচ্ছে কাঠামোগতভাবে স্বাধীন, এটা আইনে লেখা থাকবে, সংবিধানে লেখা থাকবে, হ্যাঁ, যে নির্বাচন কমিশন
আমাদের নির্বাহী বিভাগের অংশ না, তারা তাদের বাজেট নিজেরাই প্রণয়ন করে, এইভাবে একটা স্বাধীনতা হয়। আর একটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, একটা সাইড আর্থিকভাবে স্বাধীন, এটাও আমাদের ইলেকশন কমিশন স্বাধীন। আমাদের ইলেকশন কমিশন সচিবালয় আইন আছে একটা, 2009 সালে পার্লামেন্টে পাস হয়েছে, 2008-এ করা হয়েছিল অর্ডিন্যান্স আকারে। এখানে ইলেকশন কমিশনকে ওই আর্থিক স্বাধীনতা দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে আপনার অপারেশনাল স্বাধীন, তারা যে ইলেকশন কন্ডাক্ট করবে ওইটা করার জন্য স্বাধীনতাটা, এটাও আমাদের সংবিধানের 126 আর্টিকেলে বলা আছে যে সরকারের অন্যান্য বিভাগ কমিশনকে সাহায্য করবে। কিন্তু এইখানে একটা ঘাটতি আছে আমার কাছে মনে হয়, যে আসলে সংবিধানের এই ধারাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা আইন দরকার। কারণ আমরা যদি একটু পিছনে ফিরে যাই, এই যে সর্বশেষ যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, এখানে কিন্তু কমিশন থেকে কয়েকবার বলা হয়েছে যে স্থানীয় প্রশাসন, পুলিশ পুরোপুরিভাবে নির্বাচন কমিশনদের নিয়ন্ত্রণে না। তার মানে আসলে ওই জায়গাটা ঘাটতি আছে, এবং আমাদের ওইটা করার জন্য একটা আইন আছে 1991 সালে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, ওইখানকার কিছু পরিবর্তন আনা দরকার। আর সবচেয়ে, আমি যে কারণে এই কথাটা বলছি আপনাকে, সবচেয়ে বড় বিষয়টা যারা আসবেন নির্বাচন কমিশনে, ব্যক্তি, তাদের স্বাধীনতা, মানে ব্যক্তির স্বাধীনতা, ওনারা আসলে ওইটাতে বিশ্বাস করেন কিনা, ওনারা ওইভাবে এগিয়ে যান, মানসিক স্বাধীনতা, হ্যাঁ, মানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স, ওই জিনিসটা খুব দরকার, খুব দরকার। ডক্টর কাজী মারুফ। জি, আমার কাছে মনে হয় যে আমি নিজেও আর্গু করতে চাই যে আসলে প্রক্রিয়াটা খুব জরুরি না, কিন্তু অনেক ক্ষেত্রে এটা জরুরিও বটে। জরুরি বটে এ কারণেই যে যেটা আসলে আমাদের সর্বশেষ যেটা দরকার সেটা হচ্ছে আস্থা। সেই আস্থাটা তৈরি করার জন্য প্রক্রিয়াটা যদি স্বচ্ছ না হয়, তাহলে কিন্তু মানুষ এটার উপর আস্থা রাখবে না। ফলে আজকে যে আলোচনাটুলা হচ্ছে, এবং আমরা আশা করছি যে যদি মহামান্য রাষ্ট্রপতি যদি গতবারের যে চর্চাটা উনি করেছেন, অর্থাৎ এই গত নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে সার্চ কমিটি গঠনের যে কাজটা উনি করেছেন, সেটি যদি এবারও বহাল থাকে, এটাতেই যে সর্বশেষ সবকিছু আমরা পেয়ে যাব সেটা না, কিন্তু এই যে একটা সুযোগ, এই সুযোগে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রস্তাব দেবেন, এটা নিয়ে মিডিয়াতে কথা হবে, মানুষদের মধ্যে কথা হবে, ফলে এটার মধ্যেও কিন্তু একরকমের স্বচ্ছতা তৈরি হয় এবং এই প্রক্রিয়াটার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়, যেটা শেষ পর্যন্ত ওই নির্বাচন কমিশনকে সাহায্য করবে। ফলে এই সার্চ কমিটির আলোচনাটা জরুরি, অনেক বেশি জরুরি। এখন আমরা জানি যে আমাদের সংবিধানে এরকম সার্চ কমিটি গঠনের কোনো রকমের কোনো সুনির্দিষ্ট কোনো বিধান নেই, এটা মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। উনি যেভাবে ভালো মনে করেন তার এই দায়িত্বটি পালন করার ক্ষেত্রে সেটি তিনি করতে পারেন। সার্চ কমিটি গঠন করলেও তিনি আইন ভাঙছেন না বা কিছু করছেন না, কিংবা না করলেও কোনো সমস্যা নেই। কিন্তু মূল যে জায়গাটা দরকার, তার মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে যদি এরকম বিবদমান পক্ষগুলোর মধ্যে যদি একটা আলোচনা তৈরি হয়, যে আলোচনার শেষ সিদ্ধান্তটা উনিই নেবেন, কিন্তু এই মধ্যবর্তী সময়ের যে আলোচনা, এটা অনেক বেশি জরুরি, কারণ তাতে মানুষ আস্থা রাখতে পারবে। আপনি যদি দেখেন যে এই পর্যন্ত যে কমিশন, প্রায় 11টি কমিশন হয়েছে আমাদের এখানে স্বাধীনতার পর থেকে, এবং সেই জায়গায় যারা নিয়োগ পেয়েছেন কমিশনার হিসেবে এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে, সেখানে কিন্তু সিভিল সার্ভেন্টদের একটা প্রাধান্য রয়েছে। অর্থাৎ প্রথম দিকে ছিল বিচারপতিদের একটা প্রাধান্য, তারপরে বরাবরই পুরো কমিশনের মধ্যে এই সিভিল সার্ভিসের একটা আমলাদের একটা প্রাধান্য রয়েছে। তো আমার মনে হয় যে এটাও এক ধরনের একটা জল তৈরি হচ্ছে, বা এক ধরনের চক্র তৈরি হচ্ছে, যেটাও কিন্তু ভাঙার একটা সময় এসছে। অর্থাৎ আমরা আমাদের যে সমস্ত যে প্র্যাকটিসগুলো করেছি, সেটা যেহেতু খুব ভালো ফল দেয়নি, ফলে আমরা কেন এর বাইরে থেকে চেষ্টা করব না? অর্থাৎ আমাদের পছন্দের যে তালিকা, সেটাকে আর একটু বিশদ করা দরকার। আমি নিশ্চিত যে বিবিধ জায়গায়, সমাজের বিভিন্ন জায়গাতে অনেক সফল মানুষ আছে, অনেক সাহসী মানুষ আছেন, দায়িত্ববান মানুষ আছেন, যাদেরকে যদি এই সুযোগে আমরা কাজে লাগাতে পারি, তাহলে হয়তোবা আমাদের জন্য একটা ভালো নির্বাচন কমিশন আসতে পারে। আচ্ছা, যেটা সুন্দরভাবে বলছেন যে এটা এই সুযোগগুলো কাজে লাগানো, কিন্তু যে আপনারা দুজনই শুরুতে বলছেন যে সদিচ্ছা থাকা দরকার, মানে বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং অন্যান্য অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সদিচ্ছা থাকা দরকার। সেটা ঘাটতি আছে বলে আপনি মনে করেন কিনা? না, আমরা যেগুলো দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় বিভিন্নভাবে, এই যে আওয়ামী লীগের যে সর্বশেষ কাউন্সিল অধিবেশন হয়ে গেল, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি বা সভানেত্রী আমরা যাই বলি, উনি কিন্তু বলছেন যে আমরা প্রশ্নবদ্ধ নির্বাচন করব না। এটা উনি সমাপনী দিনে ওনার একটা ভাষণে বলেছেন যে আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন করব না। এটা কিন্তু একটা ভালো মেসেজ, কোনো সন্দেহ নাই, এবং এটার জন্য আসলে কাজ করতে হবে। এবং রাষ্ট্রপতির যে আলোচনাটা অর্থবহ করতে হবে, শুধু আলোচনা না, একটু অর্থবহ করা।
এবং এবং এই যে এই যে ব্যাপারটা, এবং আমার কাছে মনে হয় যে প্রফেসর মারুফ যেটা বললেন যে 91 সাল, 96 সাল, 2001 সাল বা 2007 সালের যে নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, কিন্তু ওইখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এরা কিন্তু সবাই কেয়ারটেকার সরকার আমরা নিয়োগ পেয়েছিলেন, ইলেকশন কমিশনাররা। এবং কেয়ারটেকার সরকার আমরা আমাদের যে পেপারটা কালকে আমরা সবার সামনে উপস্থাপন করেছি, ওইখানে আমরা কয়েকটা কমিশনের নিয়োগটা কিভাবে হয়েছিল সেটা দেখার চেষ্টা করেছি। আমরা নিজেরা ওই কমিশনের যারা ছিলেন এবং অন্য সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলেছি, ওইটা বের করার চেষ্টা করেছি। কেয়ারটেকার সরকারের সময় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা ইন জেনারেল সবার কাছে অ্যাকসেপ্টেড পার্সন ছিল, ইন জেনারেল সবার কাছে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার তখন একটা ইনফর্মাল কনসালটেশন, ঠিক ওইভাবে না, রাষ্ট্রপতি এখন যেভাবে করলেন গতবার ওইভাবে না, কিন্তু কেয়ারটেকার সরকারের যিনি প্রধান উপদেষ্টা উনি ইনফর্মালি সবার সঙ্গে একটু টেলিফোনে বা সামহাও একটা আলাপ আলোচনা করার চেষ্টা করেছিলেন, এরকম একটা জিনিস আমরা পেয়েছি। সো কনসালটেশন কিন্তু হয়েছে বাংলাদেশে, এটাই প্রথম না। কিন্তু আমার এটা হচ্ছে এটাকে অর্থবহ করতে হবে, এবং এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে সরকার, সরকারি দল, কারণ তাদের সদিচ্ছা না থাকলে কিন্তু এই জিনিসটা হবে না। সেটা মানে আপনি শুরুতে যদিও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেছেন, কিন্তু আমরা যেমন আপনার গোলটেবিল আলোচনায় দেখেছি যে সরকারি দলের যে যিনি প্রতিনিধি ছিলেন তিনি কিন্তু খুব বেশি ইতিবাচক বলেছেন যে কনসালটেশনের বিষয়ে। এরকম উনি যেটা বলেছেন যে রাষ্ট্রপতির উপর আস্থা রাখার কথা বলেছেন, সে আমরা আবার সেই আস্থা, আমি শুরুতে বলেছি, প্রফেসর মারুফ বলেছেন যে আস্থার জায়গাটা সবচেয়ে বড় জায়গা। তা আমরা আসলে আস্থা রাখতে চাই যে রাষ্ট্রপতি যাতে ওই সবার আস্থা নিয়েই কমিশনটা গঠন করেন, আমরা সেই জায়গাতে থাকতে চাই। আপনি কতটা প্রত্যাশা করেন, যেহেতু এখন দেখা যাচ্ছে যে আইনগতভাবে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন এবং রাষ্ট্রপতির এখতিয়ার আছে, আলোচনা করেও দিতে পারেন, আলোচনা না করেও দিতে পারেন। যেহেতু গতবার একটা এক্সাম্পল আছে, উনি এটা আলোচনা করে একটা নির্বাচন কমিশন গঠন করেছিলেন, যদিও তার আমরা এটা নিয়ে প্রশ্ন আছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। কিন্তু এমন একটা নির্বাচন কমিশন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইঙ্গিত আছে যে প্রশ্নবদ্ধ নির্বাচন করবেন না, এবং আমরা সবাই প্রত্যাশা করি যে আগামী নির্বাচনটা খুব সুষ্ঠু হবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেমন গঠন হওয়া দরকার সুন্দর এবং যোগ্য এবং গ্রহণযোগ্য, সেক্ষেত্রে নির্বাচনকালীন সরকার যারা থাকবেন তাদেরও তো একটা ভূমিকা থাকা দরকার। নিশ্চয়ই একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন আর একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের পরিষ্কার একটা পার্থক্য তৈরি করতে হবে। রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে, কনসালটেশনের মাধ্যমে, ফর্মাল ইনফর্মাল কনসালটেশনের মাধ্যমে একটা যোগ্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে পারেন। ফলে নির্বাচন কমিশন ওই পর্যন্ত নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ না হতে পারে, কিন্তু সেটা কিন্তু আমাদেরকে একটা প্রশ্নবিদ্ধ ছাড়া কোনো নির্বাচনের গ্যারান্টি দিচ্ছে না। তার মানে একটা নির্বাচন কমিশনের নিয়োগ যদি সুষ্ঠু হয়, এটা কোনোভাবেই গ্যারান্টি দেয় না যে একটা নির্বাচনটাও সুষ্ঠু হবে। ফলে নির্বাচনের আলোচনাটা আমরা আজকে আনতে চাই না। আমরা যদি নির্বাচন কমিশন নিয়োগদের প্রক্রিয়াটাকে আনতে চাই, তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি রাজনৈতিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর ব্যাপারে, তাদের স্থিতিশীলতার ব্যাপারে আমি আস্থাশীল থাকতে চাই। ফলে আমি মনে করি যে সংসদকে কাজ করতে দেওয়া উচিত। আমি মনে করি রাষ্ট্রপতি একটা আলাদা প্রতিষ্ঠান, তাকে কাজ করতে দেওয়া উচিত। আমাদের বিচার বিভাগ একটি প্রতিষ্ঠান, তাকে তার মতন করে কাজ করতে দেওয়া উচিত। সেই হিসেবে আমি রাষ্ট্রপতির বিবেচনার উপরেও আমি আস্থা রাখতে চাই যে উনি কেবলমাত্র একটি দলের মানে সদস্য হিসেবে ওখানে রাষ্ট্রপতি না, এখন কিন্তু উনি সারা দেশের রাষ্ট্রপতি। এই 16 কোটি মানুষের আস্থা তার উপরে আছে, সেইটার যদি উনি প্রতিফলন করেন, এবং আমি যেটা বললেন যে সরকারি দল কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যে সমস্ত ইঙ্গিত দেয়া হচ্ছে সেটি যদি অর্থবহ হয়, সেটি যদি আসলেই তারা এটা মিন করেন, তাহলে আমি মনে করি যে এই রাষ্ট্রপতি বর্তমান প্রক্রিয়ার মধ্য দিয়েও একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন নিয়োগ দিতে পারেন। কিন্তু ওই নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটির সাথেও আসলে বর্তমানে যে সমস্ত পক্ষগুলো এটা নিয়ে সরব, যাদেরকে নিয়ে আমার নির্বাচনে যেতে হবে, তাদেরকে যদি আমি কোনো না কোনোভাবে সম্পৃক্ত না করি, সেক্ষেত্রে কিন্তু আমি খুব ভালো একটা মনোনয়ন দিলেও তার গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। ফলে আমি আশা করব যে রাষ্ট্রপতি বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষাটি বুঝবেন, এই প্রক্রিয়াটির গুরুত্বটা বুঝবেন, এবং তিনি সকল বিবদমান যে পক্ষগুলো আছে তাদের সাথে প্রয়োজনীয় এবং অর্থবহ আলোচনা করবেন। আমি আস্থা রাখতে চাই এই রাষ্ট্রপতির সুবিবেচনার উপরে। রাষ্ট্রপতির প্রতি আমরা মহামান্য রাষ্ট্রপতির উপর আস্থা রাখছি, কিন্তু মাঠে যাদেরকে নিয়ে নির্বাচন করতে হবে এবং যাদের দাবি ঐকমত্যের ভিত্তিতে একটা ইলেকশন কমিশন গঠন করতে হবে, এবং সেটা যদি কোনো কারণে না হয়,
এবং যদি সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে তো রাজনীতির মাঠে একটা বড় ধরনের কি বলা যায় কেওয়াস তৈরি হতে পারে, মানে সেটার ক্ষেত্রে আপনাদের কি প্রস্তাব? না, আমরা আমরা যেটা 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 বিশ্বাস করি, আসলে নির্বাচন সকলের অংশগ্রহণে হবে, এটা আমরা চাই। এবং আমার ব্যক্তিগত বিশ্বাসটা হচ্ছে যে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে। এর একটা বড় কারণটা হচ্ছে, আমি রাজনৈতিক আলোচনায় যাব না, আইনগত দিকটা যদি আমরা দেখি, আমাদের যে এই নির্বাচন সংক্রান্ত যে প্রধান আইনটা আরপিও, গণপ্রতিনিধিত্ব আদের যেটা, সেখানে 90-এর এবিসি একটা ধারা আছে যে কোনো একটা নিবন্ধিত রাজনৈতিক দল যদি পরপর দুটো জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তাহলে তার নিবন্ধন বাতিল হয়ে যায়। কাজেই এই যে 10ম জাতীয় সংসদ নির্বাচনে 40টির মতো রাজনৈতিক দল ছিল তখন নিবন্ধন করা, তার মধ্যে মাত্র 12টা দল অংশ নিয়েছিল। কিন্তু আমি এখন বিশ্বাস করি যে আগামী নির্বাচন হয়তো যারা বর্জন করেছিল তারা বোধহয় এটা আর করবে না। এই আইনগত আমি রাজনৈতিক আলোচনায় যাচ্ছি না, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু আইনগত কারণেই বোধহয় তাদেরকে নির্বাচনে আসতে হবে। সো এটা অংশগ্রহণমূলক হবে, কিন্তু গ্রহণযোগ্যটা অন্য জিনিস। অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য অন্য জিনিস। গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে যে কথাটা আমরা একটু আলাপ করতেছিলাম, যে নির্বাচন কমিশনের একার পক্ষে কিন্তু নির্বাচন করা সম্ভব না। আপনাকে অবশ্যই সরকারের একটা বিরাট ভূমিকা আছে। এই যদিও উনি বললেন যে আজকে আমরা নির্বাচন কমিশন গঠন নিয়ে শুধু আলাপ করব, এর সঙ্গে আসলে সম্পর্ক চলে আসে। হ্যাঁ, এটা চলে আসে এই কারণেই যে এটার যারা অংশীজন, স্টেক হোল্ডার, তাদের প্রত্যেকের সাপোর্ট দরকার নির্বাচন কমিশনের জন্য। নির্বাচন কমিশনের কিন্তু এই যে যারা নির্বাচন করে তারা কারা দেখেন, রিটার্নিং অফিসার দরকার হয়, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এবং প্রচুর সিকিউরিটি ফোর্স দরকার হয়। তো এই জনবল তো আর পৃথিবীতে এমন কোনো কমিশন নাই যাদের নিজস্ব এরকম জনবল আছে, কোথাও এটা নাই। কোথাও কোথাও যে কাজটা করা হয়, যেমন আমাদের এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদেরকে নিয়ে প্রশ্ন আছে। এই আমি যেটা বলতেছিলাম যে ইউপি ইলেকশনের সময় সিইসি মহোদয় নিজেই বলেছেন যে তারা ঠিকমতো আমাদের কথা শোনে না, আমাদের নিয়ন্ত্রণে নাই। কিন্তু কোথাও এরকম আছে, যেমন কোস্টারিকায় আপনার এই নির্বাচনের 3 মাস আগে ওদের আইনে যেটা আছে, সব যে সিকিউরিটি ফোর্স ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে চলে আসে। হ্যাঁ, ভারতে যেটা হয়, ভারতের উদাহরণটা আরেকটা অন্যরকম। ওদের আসলে প্র্যাকটিসটা বেশি, এবং ওদের আইনের চেয়ে ওদের নানা রকম সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্টের কিছু জাজমেন্ট আছে, ওইগুলোকে বেস করে তারা কাজগুলো করে থাকে। এবং ভারত যে কাজটা করে নির্বাচনের সময়, পুরো যে নির্বাচন প্রশাসন, তার উপরে তাদের যে অথরিটি, সেটাকে তারা এস্টাবলিশ করে ফেলে সামহাউ, এবং সরকার তাদেরকে সাপোর্ট দেয়। কারণ সরকারি সাপোর্ট ছাড়া কিন্তু ভালো নির্বাচন করা সম্ভব না, কোথাও সম্ভব না। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, এটা আমি আগেও বলেছি। এই সিয়েরা লিওনে 2007 সালে একটা ইলেকশন হচ্ছিল, যে দল ক্ষমতায় তারা দেখলো যে তারা হেরে যাচ্ছে, হারবে। তখন কমিশনকে ওই সরকারি দল বলল যে তোমরা এমন ব্যবস্থা নাও যাতে আমরা জিততে পারি নির্বাচনে। কিন্তু ইলেকশন কমিশন রাজি হলো না, বললো না, আমরা এটা পারবো না। তখন সরকার তাদেরকে বেতন ভাতা, টাকা পয়সা যা প্রয়োজন নির্বাচন করার সব বন্ধ করে দিল। এখন সরকারের যদি সরকার সাপোর্ট না দেয় কমিশনকে, তাহলে আপনি কিভাবে করবেন কাজটা, তাই না? হ্যাঁ, সেটা আপনার কাছে আবার আসবে। একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে আপনিও বলছিলেন যে যারা নির্বাচন করবেন, যারা অংশীজন বা পলিটিক্যাল পার্টি যারা আছে, দুটো জিনিস। একটা হলো যে নির্বাচন কমিশন ইটসেলফ, যা তাদের, যেমন ইন্ডিয়ান উদাহরণ দিলেন, যে তাদের অথরিটিটা এস্টাবলিশ করা, আইনগতভাবে অনেক শক্তি থাকে, কিন্তু আমরা দেখি যে বিভিন্ন কারণে তাদের অথরিটি আমরা মাঠে প্রয়োগ করতে আমরা দেখি না। এটা একটা হচ্ছে নির্বাচন কমিশনের যারা দায়িত্বে প্রাপ্ত আছেন তাদের একটা দিক। আরেকটা দিক হচ্ছে সহায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য ইলেকশন কমিশন যাতে তাদের অথরিটিটা প্রয়োগ করতে পারে, এই জন্য সরকারকে সহায়ক ভূমিকা পালন করতে হয়। আমাদের এই দেশে এই দুটো দিকে ঘাটতি আছে আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি সেটা, আমি আবারও আমাদের অতীতের কয়েকটা উদাহরণ দিতে চাই। যে আপনি দেখেন যে আমাদের 91-তে কিংবা 96-তে যে নির্বাচনগুলো হয়েছে, বা তারপরে 2001-এ যে নির্বাচনটা হয়েছে, 2008-এ নির্বাচন হয়েছে, এই সব জায়গাতে আসলে নির্বাচন কমিশন তার যে প্রশাসন, অর্থাৎ নির্বাচন যে প্রশাসন সেটা, এবং তার সঙ্গে যে নির্বাহী বিভাগটাকে যারা নিয়ন্ত্রণ করছে অর্থাৎ সরকার, তাদের মধ্যে এক রকমের এইরকম একটা কনসেনসাস হয়েছে যে তারা নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। অর্থাৎ এই যে কনসেনসাসটা হওয়া, অর্থাৎ সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা কনসেনসাস হওয়া, একই সাথে সরকারের বাইরে যে সমস্ত যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনসেনসাস
তৈরি হওয়া যে হ্যাঁ তারা নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, এবং ভোটারদের মধ্যে এরকম একটা তাড়না সৃষ্টি হওয়া এবং এক ধরনের বোধ তৈরি হওয়া যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং আমরা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করতে চাই, আমরা সেরকম একটা পরিবেশ চাই। এই যে সাধারণ মানুষের যে চাপ, সেটি যেমন রাজনৈতিক দলগুলো অনুভব করতে পারে এবং রাজনৈতিক দলগুলো তাদের চাপ এবং তাদের সহযোগিতা এটা সরকার অনুভব করতে পারে, এবং এই চাপ এবং এই অনুভবের সাথে তাল মিলিয়ে নির্বাচন কমিশনের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন ডেলিভারি দেওয়াটা অনেক সহজ হয়। তো সেটি এই তিনটি যে সমীকরণের যে কোনো একটাতে যদি ব্যত্যয় ঘটে যায়, অর্থাৎ যদি জনগণের আস্থা না থাকে রাজনৈতিক দলগুলোর উপরে, রাজনৈতিক দলগুলোর যদি আস্থা না থাকে সরকারের উপরে, এবং সরকারের এবং নির্বাচন কমিশনের মধ্যে যদি এরকম কোনো ঐক্য না থাকে, তাহলে কিন্তু নির্বাচনটি সুষ্ঠুভাবে হয় না। আমরা সেটা দেখেছি। এই জন্য একটা যেটা আপনিও বলার চেষ্টা করছিলেন যে আমার মনে হয় যে প্রতিষ্ঠান কতগুলো জিনিস নিশ্চিত করতে পারে, যে আমরা কাকে নিয়োগ দিব নির্বাচন কমিশনে, তাকে এত বছর চাকরি থাকতে হবে নাকি তার এত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে না তো এত অভিজ্ঞতা থাকতে হবে, এরকম কতগুলো ক্রাইটেরিয়া আমরা ঠিক করতে পারি। কিন্তু যে ক্রাইটেরিয়াটা আমরা কোনোভাবেই এই ক্রাইটেরিয়ার মধ্যে আনতে পারি না, সেটা হচ্ছে তার স্বাধীনতার বোধ, তার ব্যক্তিত্ব, তার যে একটা রাষ্ট্রীয় দায়িত্ব তাকে দেয়া হচ্ছে, সেই রাষ্ট্রীয় দায়িত্বটা পালন করার মতন যে স্বকীয়তা, তার যে স্বাধীন চেতনাবোধ, সেটি যদি না থাকে কারোর মধ্যে, তাহলে কিন্তু খুব মুশকিল। আমরা মানে সেটি অবশ্য খুব অটোমেটিক্যালি যে তৈরি করা যায় তাও না। আপনি যদি বর্তমান রাজনৈতিক সংস্কৃতিগুলো দেখেন, যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, সেটা শুধু বর্তমান সরকার না, গত প্রায় বছর 20 ধরে যে কুপ্রবণতা আমরা চালু করেছি, সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে কতগুলো অনুগ্রহের বিষয়, অর্থাৎ কাউকে পুরস্কার দেওয়ার জায়গা। নির্বাচন কমিশনে কাউকে নিয়োগ দেওয়া মানে হচ্ছে তাকে একটা বিশেষ পুরস্কার দেওয়া, কিন্তু তাকে একটা বড় দায়িত্ব দিচ্ছি সেরকম বোধ থেকে না। ফলে যিনি পুরস্কৃত হচ্ছেন, সঙ্গত কারণেই তিনি তার প্রভুর প্রতি এক ধরনের তার কৃতজ্ঞতা থাকছে। ফলে সে তার নিজস্ব সাংবিধানিক দায়িত্ব কিংবা রাষ্ট্রীয় দায়িত্ব কিংবা তার যে স্বাধীন চেতনা বোধের জায়গা থেকে যে দায়িত্ব পালন করার ব্যাপারটি, সেটি কিন্তু করতে পারছেন না। এটা শুধু নির্বাচন কমিশনকেই আমি বলবো না, আরো যে সমস্ত কমিশনগুলো রয়েছে সেই জায়গাতেও আপনি একই রকম প্রবণতাটাই আপনি দেখতে পাবেন, যে তারা তাদের যে দায়িত্ব, যেটা রাষ্ট্র দিয়েছে, সংবিধান দিয়েছে, যেটা শপথ নিয়েছেন, সেই জায়গাগুলোতে তারা অনেক সময় ব্যত্যয় ঘটাচ্ছেন। তো ফলে আমরা যেমন একটা প্রাতিষ্ঠানিক দিক আছে, একটা আইনগত দিক আছে, এবং একটা মানুষের ব্যক্তিগত আচরণের দিকও আছে। সেটা ওই আচরণের দিকটা নির্ভর করছে আসলে একটা বৃহত্তর রাজনৈতিক পরিবেশের উপরে। অর্থাৎ যারা সরকারে আছেন, প্রধানত সরকারের উপরই দায়িত্বটা বর্তায়, তারা যদি এরকম একটি অনুকূল পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা না রাখে, তারা যদি মানুষকে তাদের মত প্রকাশের জায়গাটিকে যদি উন্মুক্ত না রাখে, তারা যদি মানুষের তাদের কাজকর্মের আলোচনা করার জায়গাটিকে যদি উন্মুক্ত না রাখে, একটা বিকল্প বা একটা ভিন্ন মত দেওয়ার জায়গাটিকে যদি উন্মুক্ত না রাখে, তাহলে ওইরকম একটা স্বাধীন রাজনৈতিক পরিবেশ তৈরি হবে না। আর স্বাধীন রাজনৈতিক পরিবেশ তৈরি না হলে কোনো একজন মানে মহান কোনো ব্যক্তিকেও যদি আমি আজকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেই, তার পক্ষে আসলে স্বাধীনভাবে ওই দায়িত্ব পালন করাটা অনেক কঠিন হবে, কিংবা হয়তো বাস্তবতা দেখবো যে আমরা করতে পারছেন না তিনি। যে কথাগুলো সুন্দর কতগুলো পয়েন্ট তুলেছেন কাজী মারুফ। আপনিও একটা বলছিলেন যে নির্বাচন কমিশন যদি সরকার যদি সহায়ক ভূমিকা পালন না করে, সরকার যদি, যেহেতু সরকারের অনেক ভূমিকা আছে, সেটা একটা বিষয়। আরেকটা যেটা আমাদের দেশে যে এক ধরনের মানে সংস্কৃতি বলবো, যেটা কাজী মারুফ বলছিলেন যে পুরস্কৃত করা, মানে বিভিন্ন কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয়া সরকারের পক্ষ থেকে, যে সরকারই আসুক না কেন, এই প্রক্রিয়া থেকে তাহলে আমরা কিভাবে বের হব? এটাই আমরা বলছি আসলে যেটা দরকার, এই যে নিয়োগ প্রক্রিয়া, এটার প্রাতিষ্ঠানিকীকরণ দরকার, এবং এই প্রাতিষ্ঠানিক করার জন্য যাতে কখন আর প্রশ্ন না ওঠে, এই জন্য আইন দিয়ে এটা শুরু করতে হবে। একটা সুন্দর আইন লাগবে, একটা কম্প্রিহেন্সিভ আইন লাগবে, যে আইনে কিভাবে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে, কারা কমিশনার হবেন, তাদের কি যোগ্যতা থাকতে হবে, এই জিনিসগুলো পরিষ্কার লেখা থাকতে হবে। সার্চ কমিটি যদি আমাদের করতে হয়, কারা থাকবেন সার্চ কমিটি মেম্বার, তারা কিভাবে কাজটা করবেন, প্রসিডিউরটা কি হবে, তারা কি রাজনৈতিক দলের সঙ্গে বসবেন, কথা বলবেন, না কিভাবে করবেন, সেই জিনিসগুলো থাকতে হবে। এবং যারা কমিশনার আসবেন, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, তাদের এজ কি হবে, তারা কোন প্রফেশন থেকে আসবেন, এবং এবং প্রয়োজন বোধে নির্বাচন কমিশনারদের কোড অফ কন্ডাক্ট তৈরি করতে হবে। আমাদের দেশে নির্বাচন কমিশনারদের কোনো কোড অফ কন্ডাক্ট নাই। আপনি খেয়াল করলে দেখবেন যে আগের যে কমিশন ছিল হুদা সাহেবের নেতৃত্বে, তারা কিন্তু লাইভ টক শোতেও যেতেন, কিন্তু এখন যারা আছেন ওনারা এই ধরনের কোনো প্রোগ্রামে যান না। এটা কি কারণ? মানে আমার যে ধারণা, হয়তো ওনারা মনে করেন যে আমরা সাংবিধানিক পদের মধ্যে আছি, কাজে এখানে যাওয়া যাবে না। এই জন্যই অনেক দেশেই কোড অফ কন্ডাক্ট আছে, তারা কি করতে পারবেন কি করতে পারবেন না।
সো কোড অফ কন্ডাক্টও দরকার, যাতে কোনো ধরনের ভায়োলেশন যদি হয় তাহলে তাদেরকেও একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায়, হোক তারা স্বাধীন। আমি আবার সেই একটা খারাপ কান্ট্রির উদাহরণে যাই। আফগানিস্তানে ইলেকশন কমিশনের পাশাপাশি একটা কমপ্লেইন্ট কমিশন আছে। আচ্ছা, হ্যাঁ, একটা বাড়তি একটা কমিশন আছে। ইলেকট্রাল যদি কোনো রিগিং হয় বা কারো যদি কোনো রকম ক্ষোভ থাকে, কারো গ্রিভেন্স থাকে, যে কোনো ব্যক্তির বা যে কোনো প্রার্থীর, তখন সে ওই কমিশনে যেতে পারে। এবং কমিশন, নির্বাচন কমিশনকে তখন বলে যে আমরা এটা ইনকোয়ারি করে রেজাল্ট ফলাফল না দেওয়া পর্যন্ত আপনারা ইলেকশনের রেজাল্ট গেজেট আকারে প্রকাশ করতে পারবেন না। দ্যার ইজ এ পার্ট অফ ল। তো একটা অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম থাকতে হবে। এবং সাধারণত যেটা হয়, যে কমিশনগুলো স্বাধীন তাদের জবাব দিতে হয় জনগণের কাছে, স্টেক হোল্ডারদের কাছে। এরকম একটা মেকানিজম আমাদের দরকার। এখন আপনার কাছে আসতেছে, কিন্তু এই যে যেটা বলছেন মেকানিজম দরকার, এবং আইন দিয়ে যে এটা আইনি যে কাঠামোর মধ্যে আনা বলছেন, কোড অফ কন্ডাক্ট দরকার। আইন আপনি সবকিছু আইন দিয়ে সম্ভব না। একটা কমিশন আসলে আমি যেটা মনে করি 3 ধরনের দায়িত্ব তাকে পালন করতে হবে। একটা হচ্ছে লিগ্যাল রোল, আইনে যা থাকবে তাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। 2 নম্বর হচ্ছে টেকনিক্যাল রোল, তাকে যে এই নির্বাচন সংক্রান্ত যে কারিগরি বিষয়গুলো আছে ঠিক ওই ভূমিকা তাকে পালন করতে হবে। আর তৃতীয়টা খুব ইম্পর্টেন্ট, এটা হলো এথিক্যাল রোল। এথিক্যাল রোল আপনি আইন দিয়ে কখনোই করতে পারবেন না, এটা আপনার ব্যক্তির উপর নির্ভর করবে। না সেটাই, কিন্তু আপনি যেটা বলছেন যে আইনি কাঠামো দরকার, যেমন আপনি বলছেন যে কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে, সেটা তো একটা আইন থাকা দরকার। অবশ্যই সেটা যেহেতু নাই, এবং কোড অফ কন্ডাক্ট কথা বলছেন ইলেকশন কমিশনার যারা আছে তাদের, সেক্ষেত্রে আপনারা যারা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ এবং অন্যান্য আরো বেশ কিছু সংস্থা যারা ইলেকশন নিয়ে কাজ করছেন, তাদের থেকে আসলে কি ভূমিকা আপনারা রাখতে পারেন? না, আমরা তো আসলে কি, আমরা ভয়েস রেজ করতে পারি, কথা বলতে পারি। এই যে এখানে এসে কথা বলছি, আমরা গতকাল কথা বললাম, আবার হয়তো বলবো, আরো বলবো। আমাদের হাতে তো ক্ষমতা নাই, আমরা তো আইন প্রণয়ন করতে পারি না। আমরা সরকারকে সাজেস্ট করতে পারি, তাদেরকে বলতে পারি, তাদেরকে বোঝাতে পারি, আমরা ভয়েস রেজ করতে পারি, জনমত তৈরি করতে পারি, জনমত গঠন করতে পারি। আচ্ছা, ডক্টর কাজী মারুফুল ইসলাম। জি, আমার মনে হয় যে আমাদের আরেকটা জায়গায় আমার মনে হয় যে আমরা ভুলে যাই, সেটা দেখা দরকার যে একটা নির্বাচন কমিশনের, তো আমরা সাধারণত দেখেছি যে এইটাই সর্বশেষ সবচেয়ে বড় কমিশন ছিল, অর্থাৎ এখানে সদস্য সংখ্যা সবচেয়ে বেশি ছিল এর আগেরগুলোর তুলনায়। তো আমরা ওইটা কিন্তু প্রায়শই ভুলে যাই যে নির্বাচন কমিশনটা কিভাবে কাজ করে। বেশিরভাগ সময় আমরা বিভিন্ন পত্রিকায় দেখেছি, অর্থাৎ রিপোর্টগুলো দেখেছি, আমরা যারা সংশ্লিষ্ট পক্ষগুলো আছে তাদের সাথে আলোচনা করে দেখেছি যে কমিশনের মধ্যে নির্বাচন সকল সিদ্ধান্ত নিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার, কিন্তু ওখানে যে বাকি সদস্যরা রয়েছেন তাদের ভূমিকাগুলো খুবই নগণ্য। অর্থাৎ ওর মধ্যেও একটা মিনিয়েচার একনায়কতন্ত্র তৈরি হচ্ছে। অর্থাৎ কমিশনের সকলে মিলে যে একটা সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া, সেটি প্রায়শই আমরা অ্যাটলিস্ট যে সমস্ত মিডিয়া রিপোর্ট দেখেছি তার থেকে এটা ধারণা করা যায় যে ওই কমিশনের মধ্যে যথাযথভাবে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় কিনা এটা একটু যাচাই করে দেখার ব্যাপার আছে। এবং একই সাথে সিদ্ধান্তটাকে ডেলিভারি দেওয়ার জন্য তার যে সাপোর্ট স্টাফ, যেটা একটা আইন করা হয়েছে 2008-এর পরে এসে করা হয়েছে একটা আইন, যে সচিবালয়টা কেমন হবে, সেই সচিবালয়ের মধ্যে দেখবেন যে প্রধান যে পদগুলো রয়েছে সেই পদগুলো হচ্ছে আমলাতন্ত্র থেকে সরকারি কর্মকর্তারা ওখানে এসে ডেপুটেশনে কাজ করছেন। অর্থাৎ মূল চালিকা যারা বাজেট নিয়ন্ত্রণ করবেন, যারা কাজগুলোকে ডেলিভারি দিবেন, সেই জিনিসগুলো কিন্তু দেখা গেছে যে একটা প্রক্রিয়াতে, একটা পরোক্ষ প্রক্রিয়াতে কিন্তু ব্যুরোক্রেসি কিংবা এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে থেকে যাচ্ছে। ফলে এটাও কিন্তু একটা স্বাধীন নির্বাচন কমিশনকে কাজ করতে দেওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা, সেটা আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ ওর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাকেও আমাদের কিন্তু দেখা দরকার। এবং আরেকটা যেটা ব্যাপার যে ধরেন আমরা যেটা বলার চেষ্টা করছিলাম যে এটা কোনো সন্দেহ নেই, যেহেতু এখানে একটা ডিসক্রিশন রয়েছে, একটা ব্লার একটা জায়গা রয়েছে, অর্থাৎ খুব স্বচ্ছ না। অর্থাৎ আমরা রাষ্ট্রপতিকেই তার এখতিয়ারটা দিয়েছি কমিশন গঠন করার ক্ষেত্রে, কিন্তু উনি কি প্রক্রিয়াতে যাবেন, কাদেরকে নিয়োগ দিবেন, কতদিনের জন্য নিয়োগ দিবেন, এই সবগুলো বিষয়কে একসাথে করে কমিশনটা কিভাবে চলবে সেটাকে একসাথে করে কমিশনের ভিতরে সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হবে সেগুলোকে করে একটা কম্প্রিহেন্সিভ আইন তৈরি করাটা, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। এটার কোনো বিকল্প নেই, কারণ এই জায়গাটাতে আমাদের আর আসলে ছাড় দেওয়ার কোনো জায়গা নেই, এটা আমাদের করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে যে নির্বাচন কমিশনটা কেমন হবে সেই নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোও যে যথেষ্ট রকম চিন্তা ভাবনা করেছে তেমন কিছু বোঝা যায় না। ফলে তাদের মধ্যে একরকমের সচেতনতার দরকার আছে, কারণ আজকে যিনি সরকারে আছেন তিনি যে আবার 5 বছর পরে সরকারে থাকতে পারবেন তা নাও হতে পারে, বা 10 বছর পরে থাকতে পারবেন তা নাও হতে পারে। ফলে এই আইনটি কিন্তু সবার জন্য সমানভাবে কাজ করবে। ফলে সবগুলো রাজনৈতিক দলের মধ্যেই আমাদের এরকম সচেতনতা থাকা দরকার যে একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াতে সুষ্ঠু কার্যকর নির্বাচন কমিশন আমরা চাই।
সেটার ব্যাপারে একটা কনসেনসাস ক্রিয়েট করা দরকার। এবং এই ক্রিয়েশনের ক্ষেত্রে আসলে শেষ পর্যন্ত আমরা যদি জনগণের কাছে যেতে হবে, কারণ তাদের মধ্যে যদি এই দাবিটা খুব প্রবলভাবে না হয় তাহলে এটা রাজনৈতিক দলগুলো এটা পিক করবে না। রাজনৈতিক দলগুলো পিক না করলে আসলে এটা আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে এটা যাবে না। ফলে আমাদের আলোচনা সুধীজনের বা অংশীজনের আলোচনা দিয়ে আসলে আমাদের জনগণের মধ্যে এই সচেতনতাটা ক্রিয়েট করাটা হচ্ছে এই মুহূর্তে একটা বড় কাজ, এবং সেটিকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করাটা একটা বড় দায়িত্ব বলে মনে করি। চমৎকার ভাবে বলেছেন কাজী মারুফ। আপনাকে যেটা জানতে, আমরা অনুষ্ঠান প্রায় শেষ, আপনার বক্তব্য দিয়ে শেষ করব, সেটা হলো যে এই যে ইলেকশন কমিশন গঠন আমরা কথা বলছি, কিন্তু ইলেকশন কমিশনের ভিতরে যে তাদের যে কার্য প্রণালী কিভাবে কাজ করেন, বিশেষ করে সচিবালয়ের ক্ষেত্রে যেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের সাথে যুক্ত থাকেন, তো সেক্ষেত্রে কোনো আসলে প্রতিবন্ধকতার কথা আমি ওই সেটাতে একটু বলতেছি। তার আগে ছোট্ট একটা সংশোধনী দিচ্ছি। ওই বর্তমান কমিশনে 5 জন, চিফ হিসেবে 5 জন কমিশনার আছেন। মারুফ সাহেব যেটা বলেছেন যে সম্ভবত বড় কমিশন না, একটা কমিশনে মোট 9 জন কমিশনার ছিলেন। এটা আমার ঠিক ওই কমিশনারই এটা মনে নাই, কিন্তু 9 জন ছিলেন। আর হলো আপনি যেটা বলছেন, এই ইলেকশন কমিশনের সচিব যিনি, উনি এই আপনার ইয়ের থেকে আসেন, ডেপুটেশন আসেন। এবং আমাদের যে প্র্যাকটিস, উনি এসে আবার সরকারে ফিরে যান। উনি আসতেছেন সরকার থেকে, আবার সরকারে ফিরে যাচ্ছেন। এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করে। যিনি ইলেকশন কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারি ইন জেনারেল, এই পর্যন্ত যতবার হয়েছে, উনিও সরকার থেকে আসেন, আবার সরকারে ফিরে যান। আর একটা পজিশন আছে জয়েন্ট সেক্রেটারি ল, ওই ল উইং এর হেড হিসেবে উনি কাজ করেন। তা উনি ওই জুডিশিয়ারি ক্যাডার থেকে আসে, জুডিশিয়াল ক্যাডার থেকে উনি আবার ওখানে ফিরে যান। তা আসলে এই যদিও আমাদের ইলেকশন কমিশন সচিবালয় যে আইনটা আছে 2009 সালে পার্লামেন্টে পাশ করা, এখানে বলা আছে যে সচিব প্রধান নির্বাচন কমিশনের কাছে অ্যাকাউন্টেবল হবেন ওনার সমস্ত কাজকর্মের জন্য। এই আইনটা পাশ হওয়ার আগে বেসিক্যালি উনি ওই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে উনি অ্যাকাউন্টেবল ছিলেন, কিন্তু এখন আইনে এটা বলা আছে। কিন্তু বড় প্রবলেমটা হচ্ছে যেহেতু উনি সরকার থেকে আসেন, আবার সরকারে ফিরে যান, সো এখানে একটা অন্যরকম একটা ফ্যাক্টর কাজ করে, আমাকে তো আবার সরকারে ফিরে যেতে হবে। হ্যাঁ, সরকারকে আনহ্যাপি করা যাবে না, এরকম একটা মেন্টালিটি সম্ভবত কাজ করে আমার ধারণা। এই জন্য এখানে যেটা দরকার, এটা অন্য প্রসঙ্গে, আমার যে পিএইচডি গবেষণা, ওইখানে আমি একটু এটা দেখার চেষ্টা করেছি, এবং যেটা আমরা বলার চেষ্টা করছি এখন, যে যিনি সচিব হয়ে ইলেকশন কমিশন আসবেন, ওনাকে ইলেকশন কমিশন থেকেই রিটায়ারমেন্টে চলে যেতে হবে। এরকম একটা প্রভিশন রাখা, এটা আইনের মধ্যে নিয়ে আসা দরকার। তাহলে কি হবে, উনি একটু স্বাধীনভাবে উনি মনে করবেন যে আমার হাত পা কোথাও বাধা নাই, এরকম একটা ব্যাপার থাকতে পারে হয়তো। আচ্ছা, আমরা আলোচনা শেষ করি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর আব্দুল আলিম, পরিচালক ইলেকশন ওয়ার্কিং গ্রুপ, এবং ডক্টর কাজী মারুফুল ইসলাম, প্রফেসর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সুশাসন এবং রাজনীতি বিষয়ক গবেষক। আজকে আমার মনে হয় খুব সুন্দর আলোচনা হয়েছে, আমরা সুন্দর কনক্লুশন আসতে পেরেছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই আলোচনা। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। সর্বশেষ যেটা কাজী মারুফ বলেছেন, যে আলটিমেটলি আপনাদের কাছে ফিরে যেতে হবে, জনগণের কাছে ফিরে যেতে হবে। জনগণ যেমন করে চান, আসলে তেমন করে ইলেকশন কমিশন গঠন হয়, তেমন সরকার গঠন হয়। আপনারা দাবি তুলুন কেমন ইলেকশন চান, সেটা সরকার যাতে করতে বাধ্য হয়, সেই প্রত্যাশা রাখি। এবং আগামী দিনে ভালো ইলেকশন কমিশন এবং ভালো নির্বাচন প্রত্যাশা করে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।